হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা একটা কোরিয়ান অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডেলিভার আস ফ্রম এভিল, যেটা শাব্দিক আবিধানিক অর্থ আসে হচ্ছে যে খারাপ থেকে আমাদেরকে উদ্ধার করো বা এই ধরনের একটা কিছু। তো যাই হোক, এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একজন এক্স গ্যাংস্টারকে, যে মূলত ভালো হতে চায় কিন্তু তার কপাল এত খারাপ ছিল যে সে শেষ পর্যন্ত আর ভালো হওয়ার সুযোগ পায় না, এবং লাস্টে তার সাথে আরো ফিনিশিং কি হয় সেটাই আমরা এই সিনেমাতে দেখবো। আর এই সিনেমা সম্পর্কে আমি একটা কথা খালি বলতে পারি, খুবই ইউনিক এবং সহজ একটা স্টোরি। মানে অনেক স্টোরি থাকে না মাথার উপরে দিয়ে যায়, এরকম কিছু নয়। কাহিনীটাও খুব সহজে বোঝা যাবে এবং ভালোও লাগবে, এরকম একটা কাহিনী আর কি। তো যাই হোক, এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020 সালে। সিনেমার তৈরিতে খরচ হয়েছিল প্রায় 40 কোটি টাকার মতো, আর বক্স অফিস আয় করেছিল 350 কোটি টাকা। আর এই সিনেমার IMDb রেট অনেক ভালো। এই সিনেমার IMDb রেট হচ্ছে 10-এ 6.8। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো, কিংবা যদি স্কিপ করতে চাও ডিসক্রিপশনে ডুরাশন পাবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারবে। তোমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তারপর মূল ভিডিওতে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে, যেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের জাপানের একটা ইয়াকুজা গ্যাংস্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে কোরিডা। স্থানও এটা জাপান, কোরিয়া নয়। তো এই লোকটা খুবই ভয়ঙ্কর এবং এর সাথে সাথে অনেক বেশি লুচ্চা। তো তার যে প্রবলেম সেটা হচ্ছে, যে মেয়েকে রাস্তার পছন্দ হবে সেই মেয়েকে মনে করো রাস্তা থেকে কিডন্যাপ করে এনে ওকে রেপ তো করবে, তার উপর অনেক শারীরিক অত্যাচার করতে করতে মেরে ফেলবে। মানে এগুলো করতে ওর ভালো লাগে আর কি। আর আজকেও একটা মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছে। তো ওই মেয়েকে অত্যাচার করার পর ও যখন রুম থেকে বাইরে আসে, ও বুঝতে পারে ঘটনা তো ঘটে গিয়েছে, কারণ ওর যত বডিগার্ড ছিল সবাই মারা পড়ে রয়েছে। তো ভয় পেয়ে করে কি, পিস্তল হাতে নিয়ে এলো পাথরে ফায়ারিং করতে থাকে, আর ওই লোকটাকে খুঁজতে থাকে কি ওর লোকদেরকে মেরেছে। কিন্তু হঠাৎ করে তখন সেই ব্যক্তিটা করিডোর গলায় তার বেঁধে ওকে কয়েক সেকেন্ডের ভিতর মেরে ফেলে। তো যে এই পুরো গ্যাংস্টার গ্রুপটাকে শেষ করে দিল তার নাম হচ্ছে পার্ক, আর সেই আমাদের এই সিনেমার প্রধান চরিত্র এবং দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় একটা অভিনেতা হাওয়াং জাং মিন। তো যাই হোক, আমাদের পার্ক খুব নাম করা একটা হিটম্যান, আর হিটম্যান মানে হচ্ছে সে টাকার বদলে যে কারো প্রাণ নেয়। আর একটা হিটম্যান হওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়। নর্মালি হিটম্যানরা কি করে, সাধারণ মানুষদের মারে, বাট আমাদের পার্ক এমন মানুষদের মারার জন্য টাকা নেয় যারা বেশিরভাগই গ্যাংস্টার হয়ে থাকে। মানে এক গ্যাংস্টার আরেক গ্যাংস্টারকে ধ্বংস করার জন্য আমাদের এই পার্ককে হায়ার করে থাকে, আর এর জন্য রিস্কও বেশি, টাকাও প্রায় প্রচুর। আর এখানে লোক পুরো কাজটা করা হচ্ছে একেবারে মনে করো গোয়েন্দা স্টাইলে, পুলিশরা ওর সম্পর্কে কোনো তথ্য যায় না। তো যাই হোক, এই কাজ শেষ করার পরে পার্ক সেই লোকটার সাথে দেখা করতে যায় যার জন্য সে কোরিডাকে মেরেছে। তো এদের দুজনের কথা শুনে আমরা জানতে পারি যে আমাদের পার্ক জাপানে রয়েছে আজ প্রায় 7-8 বছর হয়ে গিয়েছে, এবং আসার পরে সে এর আন্ডারেই কাজ করছে। কিন্তু 2 মাস আগে সে রিটায়ারমেন্ট নিয়েছে, কিন্তু তার দক্ষিণ কোরিয়াতে যে বস রয়েছে তার অনেক বেশি রিকোয়েস্ট করার পরে সেই শেষ কাজটা করার জন্য রাজি হয়েছিল। তবে তারপরে এই জাপানিজ ক্লায়েন্ট আমাদের পার্ককে আরেকটা কাজ অফার করে যে তুমি আমার জন্য শেষ একটা কাজ করে দাও, তাহলে আমি তোমাকে যা টাকা দিয়েছি তার 3 গুণ টাকা দেবো। কিন্তু পার্ক সেই অফার গ্রহণ করে না এবং শোনেও না যে কি কাজ, এবং বলে আমি আর এই জীবনে চলতে পারছি না, আমার টাকা দরকার নেই, আমি এখান থেকে এমন একটা দেশে যেতে চাই যেখানে গিয়ে আমি একটা সাধারণ জীবন কাটাবো। তো আমাদের পার্ক তো নর্মালি আগে সাউথ কোরিয়াতে থাকতো, কিন্তু কোনো কারণে গত 8 বছর ধরে সে বর্তমানে জাপানে রয়েছে। তো কেন রয়েছে এটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তো এরপর আমরা দেখতে পাবো রেস্টুরেন্টে বসে ভাবছে যে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার রয়েছে, কিন্তু শান্তি নেই, আমি শান্তির জন্য কোথায় যেতে পারি, কোন দেশে গিয়ে আমি লাস্ট লাইফটা কাটাতে পারি। আর তখনই রেস্টুরেন্টের দেয়ালেও পানামার দেশের একটা ছবি পায়। মানে আমাদের পার্ক সিদ্ধান্ত নেয় সে তার টাকা পয়সা নিয়ে পানামাতে চলে যাবে, বাকি জীবন সেখানেই শান্তিতে কাটাবে। তো এরপর আমাদের পার্কের যে কোরিয়ান বস রয়েছে তাকে করে কি পার্ক কল করে এবং বলে তাড়াতাড়ি আমার পানামা যাওয়ার ব্যবস্থা করে দিন। মানে এমন একটা ভাব লাগে যেন বসকেও অর্ডার দিচ্ছে আর কি। তো এর পরের দৃশ্যে আমরা ইয়ং জু নামের একটা কোরিয়ান মেয়েকে দেখতে পাই, যে কিনা তার মেয়ের সাথে থাইল্যান্ডের ব্যাংকক শহরে রয়েছে। তো সে সকালে নিজের মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে একটা সম্পত্তি কেনার জন্য একটা রিয়েল এস্টেট এজেন্টের সাথে গিয়ে দেখা করে। আর এখানে আমরা একটা জিনিস জানতে পারি যে যদিও ইয়াং জু একজন সিঙ্গেল মাদার, তবে প্রায় তার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ টাকা আসে এবং খুব সম্প্রতি তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ট্রান্সফার হয়েছে। তো সে মূলত এই টাকাগুলো এই এজেন্টের মাধ্যমে ইনভেস্ট করতে চায় যাতে ভবিষ্যতে তার আর কোনো সমস্যা না হয়। আর ওই দিনে স্কুল ছুটির শেষে ইয়াং এর মেয়ের যে কেয়ারটেকার ছিল সে তার হাজবেন্ডের সাথে মিলে তার মেয়েকে কিডন্যাপ করে নেয়। তো বুঝতেই পারছো এই সিনেমা কিন্তু 3টা দেশের ঘটনা নিয়ে, জাপান, কোরিয়া এবং থাইল্যান্ড। আর এদিকে আমরা দেখি জাপানে পার্ক কিন্তু পানামা সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তখন ওর কাছে ওর বসের একটা আর্জেন্ট কল আসে। তো এখানে আমরা জানতে পারি ব্যাংককে থাকা ইয়ং মূলত আগে পার্কের গার্লফ্রেন্ড ছিল। তো পার্কের বস
তাকে বলে যে আমার কাছে তোমার পুরনো গার্লফ্রেন্ডের কল এসেছিল, সে খুবই ভীত এবং অসহায় হয়ে রয়েছে এবং ও যে কোনো ভাবে তোমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু পার্ক বলে আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না, আর পরের বার যদি ওর কল আসে তাহলে ওকে বলে দেবেন যে আমি মরে গিয়েছি। আর এদিকে আমরা দেখতে পাই 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও এখনো ইয়ং এর মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ইয়ং এর নিজেরও থাইল্যান্ডের পুলিশ নিয়ে এতটা ভরসাও নেই যে থাইল্যান্ডের পুলিশ তার মেয়েকে খুঁজে বের করে দেবে। আর ঠিক ওই সময় ইয়ং এর কাছে একটা অচেনা লোকের কল আসে, আর সে ইয়ংকে বলে তোমার মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে, তো তুমি যদি তোমার মেয়েকে খুঁজে পেতে চাও পুলিশকে কিছু না বলে সরাসরি এখানে চলে আসো যত দ্রুত সম্ভব, আর হ্যাঁ অবশ্যই টাকা নিয়ে আসবে। তো ইয়ং এত ভয় ছিল যে সে পুলিশকে ব্যাপারে কিছু বলেই না এবং একাই সেই কিডন্যাপারদের সাথে দেখা করার জন্য চলে যায়। তো এরপর 2 দিন কেটে যায় আর তারপর পার্কের কাছে তার বসের আবার কল আসে এবং পার্ককে জানানো হয় যে তোমার এক্স গার্লফ্রেন্ড এই পৃথিবীতে আর নেই, একদিন আগেই থাইল্যান্ডের পুলিশ তার ডেড বডি পেয়েছে। আর যেহেতু তোমার গার্লফ্রেন্ড কোরিয়ান ছিল তো এই জন্য থাইল্যান্ডের পুলিশ হয়তো কালকের মধ্যে তার বডি কোরিয়াতে পাঠিয়ে দেবে, তো তুমি যদি ওকে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কোরিয়াতে আসো, বাকি ব্যবস্থা আমি দেখে নেবো। বসের মুখ থেকে এরকম একটা কথা শুনে পার্কের একবারে বড় ধরনের একটা ঝটকা লাগে। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, আমাদের নিয়ে যাওয়া হয় 8 বছর আগে। আর 8 বছর আগে গেলে আমরা জানতে পারি যে পার্ক আর তার বস মূলত দক্ষিণ কোরিয়ার যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থার জন্য কাজ করত, কিন্তু পার্কের যে বস সে করতো কি সরকারের চোখ ফাঁকি দিয়ে তার যে গোয়েন্দা টিম রয়েছে তাদেরকে নিয়ে এমন একটা মনে করো যে খতরনাক টিম তৈরি করেছিল যে যারা বড় বড় সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার না করে ডাইরেক্ট ক্রস ফায়ার করে মেরে ফেলতো এবং মনে করো লাশ গুম করে দিত, কারণ তারা জানতো এরা যদি জেলে যায় ক্ষমতা দিয়ে বা টাকা দিয়ে আবার বেরিয়ে আসবে। তো এর জন্য তার বস মনে করতো যে এইসব সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তো এই কারণে তারা গোয়েন্দারা নিজেরা একটা টিম বানিয়ে নিজেরাই মনে করো যে মেরে মেরে পুঁতে দিত সন্ত্রাসীদের। কিন্তু একটা সময় তাদের সিনিয়র এই ব্যাপারটা জানতে পেরে যায় আর তখন বস তো পুরো যে একটা বিপদ, আর ওই মুহূর্তে বস নিজেকে বাঁচানোর জন্য সব দোষ পার্কের উপর চাপিয়ে দেয়, মানে পার্কে বলে এই সব দায়ভার তুই নে, আর এর সাথে পার্কে ব্যবস্থাও করে দেয় যে তুই তাড়াতাড়ি এই দেশ ছেড়ে চলে যা, বাকি সবকিছু আমি দেখে নেবো, আর কোরিয়াতে আর কখনোই ফিরে আসিস না, একবার 18 বছর পরে ফিরে আসবি যখন এই সব কেস মাফ হয়ে যাবে। আর কোরিয়ার নিয়ম তো জানোই যে 18 বছর হয়ে গেলে তুমি 100টা খুন করলেও তার কোনো শাস্তি নেই। তবে পার্ক তখন কোরিয়া ছাড়তে চাচ্ছিল না, এর প্রধান কারণটা ছিল তার গার্লফ্রেন্ড ইয়াংজু। তো এরপর পার্ক তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তার গার্লফ্রেন্ডকে সব খুলে বলে যে আমি এরকম গোয়েন্দা এই কাজ করেছি, এজন্য আমাকে এখন জাপান চলে যেতে হবে, আর চলো তুমি আমার সাথে জাপানে চলে যাও। কিন্তু ইয়ং পার্কের কথা সিরিয়াসলি নেয় না, মানে বিশ্বাসই করতে পারছিল না যে পার্ক কখনো কারো জীবন নিতে পারে বা সন্ত্রাসীদের মেরে পুঁতে দেবে, এত বড় বড় সন্ত্রাসীদের। তো এরপর যখন লিফটে ছিল তখন পার্ককে শেষ করে দেওয়ার জন্য কিছু লোক আসে এখানে, তবে এই লোকগুলোকে আর বস পাঠিয়েছে না ভিলেন পক্ষের ছিল এটা আমাদের বলা হয়নি। তো আমরা দেখতে পাই পার্ক কয়েক সেকেন্ডের মধ্যে এদের সবাইকে মেরে ফেলে, আর নিজের চোখের সামনে যখন পার্কের গার্লফ্রেন্ড দেখে যে পার্ক এরকম দুর্ধর্ষ একটা খুনি, ও তো ভয় পেয়ে যায় এবং সব সম্পর্ক ছিন্ন করে ফেলে। আর সেই আগেই মূলত গত 8 বছর ধরে পার্ক আর কখনোই ইয়ং এর ব্যাপারে চিন্তাও করেনি এবং যোগাযোগ করেনি। তবে তারপর আজকে ইয়ং এর ডেড বডি দেখার জন্য পার্ক কোরিয়াতে যায়। তো তোমার কাছে মনে হতে পারে যে ও তো একটা দাগি আসামি, ওখানে আসলো কিভাবে? তো অ্যাকচুয়ালি ওর বসও কিন্তু অনেক বড় একটা গোয়েন্দা অফিসার, সে হয়তো সবকিছু ম্যানেজ করেছে। তো এরপর পার্ক একটা অফিসারের সাথে কথা বলে জানতে পারে যে ইয়ং এর একটা মেয়ে রয়েছে এবং ওই মেয়েটাকে কিডন্যাপ হয়েছে, ওকে বাঁচাতে গিয়ে মূলত ইয়ং মারা গেছে এবং ইয়ং এর মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। আর তারা পার্ককে বলে থাইল্যান্ডের সিস্টেম এত খারাপ, এত করাপ্টেড যে আমার মনে হয় না সেখানকার পুলিশ ওই বাচ্চাটিকে জীবিত বাঁচাতে পারবে। তো এরপর পার্ক করে কি কিছুটা কৌতূহলবশত ইয়ং এর পার্সে রাখা ওই ছবিগুলো দেখতে থাকে, আর এখানে সে প্রথমবারের মতো ইয়ং এর মেয়েকে দেখতে পায়। তো এটা দেখেও খুব অবাক হয়ে যায়, কারণ ও কখনো জানতো না যে ইয়ং কখনো বিয়ে করেছে বা ওর একটা মেয়ে রয়েছে। তো গাড়িতে বসে পার্ক এটাই ভাবছিল যে এই ব্যাপারে কি আমার ইনভলভ হওয়া উচিত নাকি চুপচাপ ইগনোর করা উচিত। আমার মনে হয় সব ঝামেলায় না জড়িয়ে পানামা সিটিতে গিয়ে আমার মতো আমি লাইফটা এনজয় করি। কিন্তু এরপরে ওর বস ডাকে ওর সাথে দেখা করার জন্য, আর পার্কের বস তখন পার্ককে বলে তোমার কাছে অনেক বড় একটা কথা আমি লুকিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আজকে তোমাকে সেই সত্য কথাটা বলে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি ইয়ং এর যে মেয়েটা কিডন্যাপ হয়েছে তার আসল বাবা তুমি। আজ থেকে 8 বছর আগে যখন তুমি কোরিয়া ছেড়েছিলে তার কিছুদিন পরই ইয়ং আমার সাথে দেখা করার জন্য এসেছিল এবং সে বলে যে সে প্রেগনেন্ট এবং এর জন্য তোমার সাথে সে জাপানে যেতে চেয়েছিল, কিন্তু তোমার নিরাপত্তার কথা ভেবে, তোমার বইয়ের নিরাপত্তার কথা ভেবে আমি তোমাদের দুজনের কোনো কথা কারোর সাথে শেয়ার করিনি, কোনো যোগাযোগ করতে দেইনি এবং আমি ইয়ংকে পাঠিয়ে দিয়েছিলাম থাইল্যান্ডে এবং তুমি যে কাজগুলো করতে তার ভাগের কিছু টাকা আমি ইয়ংকে পাঠিয়ে দিতাম, মানে সব কথা খুলে বলে আর কি। তো এই কথা জানার পরে বুঝতেই পারছো ব্যাপারটা তো এখন পার্কের পার্সোনাল হয়ে গেছে। তো পার্ক সিদ্ধান্ত নেয় সে ওই বাচ্চার খোঁজ নেওয়ার জন্য, নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য অবশ্যই থাইল্যান্ডের ব্যাংকক যাবে। তো এরপর পার্ক যখন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় তখনই পার্কের কাছে জাপানিজ ক্লায়েন্টের কল আসে, মানে যার জন্য সে সিনেমার শুরুতে ওই কোরিডা নামের গ্যাংস্টারকে মেরেছিল। আর সে পার্ককে বলে ভাই বড় ধরনের তো একটা ভেজাল হয়ে গিয়েছে। পার্ক জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে কোরিডার যে ছোট ভাই গ্যাংস্টার রে সে আমাদের দুজনের ব্যাপারে জেনে গিয়েছে, তো আমাদের দুজনকে মারার
জন্য বেরিয়ে গিয়েছে, আমাদের দুজনকে তাড়াতাড়ি পালাতে হবে, আন্ডারগ্রাউন্ড হতে হবে। তো পার্ক তখন বলে তুমি কি রে দ্য বুচার কথা বলছো? তো তখন সেই ক্লায়েন্ট বলে হ্যাঁ আমি সেই কসাইয়ের কথাই বলছি। তো এরপর আমাদের এই সিনেমার মেইন ভিলেন রে কে দেখানো হয় যে আগে একটা কসাই ছিল, কিন্তু এরপর সে যখন ক্রাইম দুনিয়াতে আসে সবাই তাকে রে দ্য বুচার বা রে দ্য কসাই নামে চেনে এবং সে খুবই ভয়ঙ্কর একটা আর কি ক্রিমিনাল। তো পার্কের কথা শোনার পরে বলে তুমি বাবাকে আগে ব্যাপার কেন বলনি যে ওইটা ওর ভাই? তো এই কথা শোনার পরে ক্লায়েন্ট বলে আমি যদি তোমাকে আগে এটা বলতাম তাহলে হয়তো তুমি কোরিটাকে মারতে না। আর তোমার মনে আছে আমি লাস্ট টাইম তোমাকে একটা শেষ কাজ করার জন্য অফার দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি ওই দিন তোমাকে রেকেই শেষ করার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা না শুনে সেই অফার ছেড়ে দিয়েছো, আর এর জন্য আমাদের দুজনকে হয়তো এখন কসাইয়ের হাতে মরতে হবে, তো যত দ্রুত সম্ভব পালাও। তো পার্ক তখন বলে আমি তো এখন কোরিয়া আছি, আমি বুঝতে পারছি না আমি এখন কোথায় যাব। আর ওদিকে আমরা দেখি ওই জাপানিজ ক্লায়েন্টও জাপান থেকে আমেরিকা পালানোর প্ল্যান করেছে, এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই রেল লোক গাড়ি থামিয়ে ওকে কিডন্যাপ করে নেয়। আর কয়েক ঘন্টা পর ওর সাথে দেখা করার জন্য রে তার আস্তানায় আসে। আর এই রের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, এই রেও কিন্তু তোমার অনেক জনপ্রিয় একটা অভিনেতা দক্ষিণ কোরিয়ার, এবং তার নাম হচ্ছে লিজাং, মানে নায়কের নাম হচ্ছে জাংমিন আর এই ভিলেনের নাম হচ্ছে লিজাং। দুজনেই খুব জনপ্রিয় অভিনেতা, মনে করো আমরা সালমান খান আর শাহরুখ খানকে নায়ক এবং ভিলেন হিসেবে দেখছি আর কি। আর এদের দুজনের প্রতিদ্বন্দ্বিতাই মূলত এই সিনেমাটিকে এত বেশি ইন্টারেস্টিং করেছিল দক্ষিণ কোরিয়াতে। তো যাই হোক, রে যখন আসে রে তখন বলে আগে তো আমার গরু কাটার অভ্যাস ছিল প্রত্যেকদিন, এখনো আমার ওই কাটাকাটি না করলে ভালো লাগে না। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, রে আগে যেহেতু কষাই ছিল, তো আগে যেরকম মাংসের ভাগা করতো, ও মূলত যার সাথে শত্রুতা সেই মানুষদেরও সেভাবে মনে করো যে কুচি কুচি করে কাটতো। তো এ কারণে জাপানিজ গ্যাংস্টারদের কাছে মনে করো রে একটা ভয়ঙ্কর নাম, যে ওর সাথে বেয়াদবি করলে টিকটু করে যন্ত্রণা দিয়ে কুচি কুচি করে কাটবে। ওই মুহূর্তে পার্কের যে ক্লায়েন্ট সে নিজের জীবন বাঁচানোর জন্য রেকে বলে যে ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও, পার্ক এখন কোরিয়াতে রয়েছে, আমি তো আর তোমার ভাইকে মারিনি। তো রের তো এই তথ্যটুকুই দরকার ছিল। রে তথ্যটুকু পাওয়ার পরে কষায়ের স্টাইলে ওই লোকটাকে মেরে ফেলে। আর এদিকে পার্ক তার বসকে কল করে বলে যে আমি ব্যাংকক যাচ্ছি, ব্যাংকক গিয়ে আমার মেয়েকে বাঁচাবো। তো পার্কের বসে তখন ব্যাংককে পার্কের সাহায্য করার জন্য জিন নামের একটা লোকের ব্যবস্থা করে দেয়। আর এরপর আমরা দেখি পার্ক খুব তাড়াতাড়ি ব্যাংককের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো পার্ক এখান থেকে চলে যাওয়ার পরে রে তাকে খুঁজতে খুঁজতে এখানে আসে। তো রে সরাসরি আসে হচ্ছে পার্কের বসের কাছে, আর পার্কের বসকে মারার পরে সে ওখানে পার্কের মেয়ের ওই মিসিং ওয়ালা ছবিটা দেখে পুরো কাহিনী বুঝতে পারে যে পার্ক এখন কোথায় থাকতে পারে। তো এরপর রে সিদ্ধান্ত নেয় ও ব্যাংককে গিয়ে পার্ককেও মারবে, তার সাথে সাথে ওর মেয়েকেও মেরে ফেলবে। বিশেষ করে মেয়েকে আগে পার্কের সামনে মারবে, তারপর পার্ককে কষায়ের মতো আর কি টুকরো টুকরো করবে। আর এদিকে আমরা দেখি যে পার্ক ব্যাংকক পৌঁছে গিয়ে জিনকে কিছু টাকা দিয়ে এই কিডন্যাপিং এর ব্যাপারে আরো কিছু তথ্য বের করার জন্য বলে। তো জিন তখন বলে মরার আগে ইয়ং জমি কেনার জন্য একটা রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা করেছিল। তো এখানে আমি একটা ব্যাপার পরিষ্কার বলতে পারি যে ওই রিয়েল এস্টেট এজেন্টটা জানতো যে ইয়ং এর অ্যাকাউন্টে অনেকগুলো টাকা রয়েছে। তো আমার মনে হয় ও সরাসরি এই কিডন্যাপিং এর সাথে এবং ইয়ং এর মৃত্যুর সাথে জড়িত। তো এরপর যখন ওই রিয়েল এস্টেট এজেন্ট, যেটাকে আমরা এর আগে দেখেছি, ইয়ং এর সাথে কথা বলতে ওর ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া যায়, তখন জানা যায় অনেক বড় একটা ফ্রড এবং অনেক ধরনের দুর্নীতি বা এই ধরনের কিডন্যাপিং এর কাজেও জড়িত রয়েছে। তো পার্ক বুঝতে পারে আমার সবার আগে এই লোককে ধরে কাজ শুরু করতে হবে। তো এরপর একদিন সঠিক সময় দেখে পার্ক করে ওই রিয়েল এস্টেট এজেন্টকে কিডন্যাপ করে এবং একটা নির্জন জায়গায় নিয়ে যায়, এবং পার্কের অনেক টর্চার করার পরে ওই লোকটা স্বীকার করে যে কিডন্যাপারদের সাথে আমি জড়িত ছিলাম। আর ওই দিন যে অচেনা লোক ইয়ংকে কল করে নিয়ে গিয়েছিল কিডন্যাপারদের সাথে দেখা করার জন্য, ওটা আমি ছিলাম, এবং টাকা পাওয়ার পরে ওকে আমরা মেরে ফেলি এবং ওর কাছ থেকে কিডনি মিডনি আমরা বের করে নিয়েছিলাম। মানে চিন্তা করো। তো এরপর পার্ক জিজ্ঞেস করে তোর সাথে কে কে ছিল। তো এরপর ওই লোকটা ইয়ং এর যে কামের বিডি ছিল, যে ওর হাজবেন্ডের সাথে মিলে ওর বাচ্চাকে আর কি কিডন্যাপ করেছিল, ওদের দুজনের তথ্য দিয়ে দেয়। তো পার্কের তোর কাছ থেকে এতটুকু জানার দরকার ছিল। তো এরপর করে কি পার্ক ওই লোকটাকে ঠান্ডা মাথায় মেরে দিয়ে বেরিয়ে পড়ে পরবর্তী মিশনে খোঁজে। আর অন্যদিকে আমরা দেখি রিও ব্যাংককে পৌঁছে গিয়েছে এবং সে এখানে এসে এখানকার কিছু লোকাল গুন্ডাদের টাকার অফার করে এবং পুরো মিশনের কথা বলে। কিন্তু এইসব লোকাল গুন্ডারা আসলে রেকে খুব সহজভাবে নিয়ে নেয়, যে বিদেশ থেকে এসেছে। তো ওরা প্ল্যান করে কি রেকে মেরে রেকের সকল টাকা ওরা রেখে দেবে, কিন্তু রে তো আরো বেশি ডেঞ্জারাস। এর ফলে যেটা হয়, রে ওদের সবাইকে মারাত্মকভাবে মেরে ফেলে। তো লাস্টে যখন যে কয়টা গুন্ডা বাঁচা ছিল, ওরা তখন বলে যে ভাই আমাদের টাকা লাগবে না, জীবনের বিনিময়ে আমরা আপনাকে সাহায্য করব। আর অন্যদিকে আমরা দেখি পার্ক সেই কিডন্যাপার কাপলকে খুঁজে নিয়েছে, আর ওদেরকে চরম টর্চার করার পরে ফাইনালি ওই মহিলা পার্ককে বলে দেয় যে ওই বাচ্চাটা এখন আমাদের কাছে নেই, আমরা চাকু গ্যাংয়ের লোকদের কাছে ওই বাচ্চাকে বিক্রি করে দিয়েছি। আর তাদের কাজ হচ্ছে তারা বাচ্চাদের যে অর্গান রয়েছে, কিডনি, তারপর যকৃত, চোখ, এগুলো আর কি বিদেশে বিক্রি করে দেয়। তো এরপর পার্ক করে কি ওদের দুজনকেও পুরোপুরি একবারে খতম করে দিয়ে চাকু গ্যাংয়ের খোঁজ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা সেই চাকু গ্যাংয়ের আস্তানা দেখতে পাই, থাইল্যান্ডের গ্যাংয়ের, যেখানে তারা করেছিল কি অনেক বাচ্চাদের কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে, কিন্তু তারা করেছে কি পার্কের মেয়েকে আলাদা একটা রুমে রেখেছে। আর এর কারণটা হচ্ছে থাইল্যান্ড যেহেতু গরিব দেশ, কিন্তু কোরিয়ান আর জাপান হচ্ছে উন্নত দেশ। তো কোরিয়ান জাপানের যে মেয়েরা থাকে ওদের দাম একটু বেশি। তো যাই হোক, এদিকে আমরা দেখি পার্ক করে কি জিনের সাথে আবার দেখা করে এবং চাকু গ্যাংয়ের ব্যাপারে এবার জিজ্ঞেস করে। তো জিন তখন বলে যে ওরা তো খুব ডেঞ্জারাস গ্যাং, ওদের অনেক পয়লা পান, আর ওদের কাজই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এসব বাচ্চাদের তোমার অর্গান এক্সপোর্ট করা। আর জিনও সে একই কথা বলে যে কোরিয়ান জাপানিজ মানে উন্নত দেশের বাচ্চাদের ডিমান্ড অনেক বেশি এবং বাইরেরা মূলত ওদের ডিমান্ডই বেশি করে এবং ভালো টাকা অফার করে। তো এই জন্য ওই বাচ্চাকে তোমার তাড়াতাড়ি
তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, কারণ যেহেতু এইটার সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তো যে কোনো সময় মেয়েটা সেল হয়ে যেতে পারে। তো এরপর পার্ককে সাহায্য করার জন্য জিন করে কি উরি নামের একটা ট্রান্সজেন্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়। তো উরি বুঝতেই পারছো শরীফ থেকে শরীফা, এটা একটা সরি না ঠিকই বলেছি শরীফা, তো ওকে আমরা উরি না বলে শরীফাই বলবো আর কি। তো এখানে উল্লেখ্য শরীফ মূলত একটা ছেলে, কিন্তু ও মেয়ে হতে চায়, কিন্তু এর জন্য যে সার্জারি গুলোর প্রয়োজন পড়বে তার জন্য অনেক টাকার প্রয়োজন। আর এখানে তোমাকে আমি থাইল্যান্ডের একটা অন্ধকার সত্য ঘটনা বলি। থাইল্যান্ডের যে পাতায়া বিচ, সেখানে যে মেয়েরা থাকে তাদের মধ্যে কিন্তু প্রায় 30% থেকে 35% কিন্তু এরকম ট্রান্সজেন্ডার। এবং থাইল্যান্ডে প্রচুর প্রচলিত একটা ব্যবসা হচ্ছে এই ট্রান্সজেন্ডার ব্যবসা। মনে করো ছেলে থেকে মেয়ে হবে, এবং ওই দেশে থাইল্যান্ডের যে ফ্যামিলি গুলো থাকে তারা ওইটা নিয়ে ওরকম মাথা ঘামায় না, কারণ বুঝতেই পারছো ওদের তো সংস্কৃতি আলাদা, মানে খুব কমন একটা জিনিস থাইল্যান্ডে এটা। এবং এরকম যারা ট্রান্সজেন্ডার থাকে তাদের মেইন লক্ষ্য হচ্ছে টাকা কামাবে এবং তারপর কোরিয়া গিয়ে সার্জারি করাবে, মানে কোরিয়া হচ্ছে ওদের মেইন ডেস্টিনেশন সার্জারির জন্য। তো ওর যেহেতু টাকার প্রয়োজন, ও রাজি হয়ে যায় পার্ককে সাহায্য করার জন্য। তো জিন তখন পার্ককে চাকু গ্যাং এর কোনো লোকের কার্ড দিয়ে বলে, তুমি এই নাম্বারে কল দিয়ে বলবে যে আমার একটা কোরিয়ান বাচ্চা লাগবে, আর তার বদলে আমি অনেক টাকা দেবো। তো তখন চাকর লোকেরা নিজেরাই তোমাকে ওদের আস্তানায় নিয়ে যাবে। তো পার্ক ঠিক এমনটাই করে, আর এরপর চাকর লোকজন ওদের দুজনকে আস্তানায় নিয়ে যেতে থাকে। তো এখানে পার্ক কিন্তু শরীফাকে নিয়ে যায়, আর শরীফাকে এজন্যই রেখেছে যাতে থাইল্যান্ডের যে লোকগুলো রয়েছে ওদের সাথে যে কথা বলবে সেটার ট্রান্সলেটর হিসেবেও কাজ করতে পারে, কারণ দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের ভাষা তো আলাদা। তো যাই হোক, ওরা দুজন যখন সেখানে পৌঁছায় অনেকগুলো কিডন্যাপিং এর বাচ্চা দেয়, কিন্তু পার্কের মেয়েকে কোথাও দেখে না। তো তখন পার্ক করে কি রেগে ওই লোকদেরকে মারতে থাকে, আর তারপর ওই লোকরা বলা শুরু করে যে কালকে পর্যন্ত ওই মেয়েটা এখানে এসেছিল, কিন্তু আজকে একটা অর্ডার এসেছে যে আমেরিকার একটা রোগীর জন্য হার্ট লাগবে, তো ওর হার্টটা বের করার জন্য লংরি নামের একটা জায়গা ওকে নিয়ে যাওয়া হয়েছে। তো পার্ক ওদেরকে মারি বিল্ডিং থেকে বের হয়ে যাবে, কিন্তু বের হয়ে যাওয়ার আগে এখানে রে দা বুসারের এন্ট্রি হয়, এবং প্রথমবারের মতো এখানে এই সিনেমার মেইন ভিলেন এবং মেইন নায়ক মুখোমুখি হয়। এবং ফাইটের মধ্যে আমরা দেখতে পাই যে দুজন কেউ কারোর চেয়ে কম নয়, কিন্তু ফাইনালি একটা সময় রেকে ফাঁকি দিয়ে পার্ক করে কি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তো পার্ক বাইরের সাথে বেঁচে যায়, কিন্তু পুলিশ যখন সেখানে ওই গোলাগুলির আওয়াজে রেড করে তখন পুলিশ ওখানে গিয়ে অনেকগুলো বাচ্চাদের উদ্ধার করে না, আর এর সাথে শরীফাকেও গ্রেপ্তার করে নেয়, কারণ তারা মনে করে যে শরীফা হয়তো এটার সাথে জড়িত। আর তখন সেখানে আমরা এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল কাচাপ্পোকে দেখতে পাই, যে আর কি চাকু গ্যাং এর মেইন হেড আর কি। তো ও এখান থেকে জানতে পারে যে দুজন কোরিয়ান লোকদের কারণে তার এই পুরো সর্বনাশটা হয়েছে। মানে রে যে জাপানিজ এটা ও জানে না, ও শুধু জানে পার্ক কোরিয়ান, তার মানে রেও কোরিয়ান, এবং মনে করে যে ওরা দুজন একসাথে মিলে এটা করেছে। তো এর জন্য সে তার লোকদেরকে অর্ডার দেয় যে পুলিশ ওই দুই কোরিয়ানকে ধরার আগে ওই দুজনকে খুঁজে শেষ করে দাও। আর এইদিকে পার্ক করে কি জিনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। তো এখানে এসে ও প্রথমবারের মতো জানতে পারে যে ওর দক্ষিণ কোরিয়ান বসকে মেরে ফেলা হয়েছে। তো পার্ক তখন বুঝতে পারে তার মানে ওইটাই রে হবে, একটু আগে যে আমার উপর আক্রমণ করেছিল, এবং রে হয়তো আমার বসকে মেরে এসেছে। তো এরপর পার্ক করে কি তার বসের নাম্বারে কল করে, আর কল পিকটা করে রে। তো পার্ক তখন রেকে বলে, তাহলে তুমি বুঝিদা রে, তো তুমি যে হো না কেন এটা কিন্তু আমার পার্সোনাল মামলা, আমার রাস্তায় এসো না, তা না হলে খামাখা তুমি মারা পড়বে। কিন্তু রে উল্টো বলে, না আমি তো আসবোই, তোকে তো মারবই, এবং তোর সাথে যে কয়টা লোক জড়িত সবাইকে মেরে দেবো। আর এদিকে আমরা দেখি পুলিশ স্টেশনে ইউরিকে ধামকি দেওয়া হয়, মানে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, আর তখন ও পুলিশকে ভয়ে সব বলে দেয় যে পার্ক নামে একজন কোরিয়ান লোক এসেছে, সে তার মেয়েকে খুঁজছে, মানে পুরো ঘটনাটা বলে দেয়, এবং এখন সে লংরি যেতে পারে, ওখানে তার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। আর এদিকে রে করে কি ওই কাচাপ্পো নাকি কি এর একটা লোককে মারাত্মকভাবে পিটানোর পরে এটা খোঁজ নেয় যে পার্কের মেয়েকে লংরি নামে একটা জায়গায় রাখা হয়েছে, মানে রেও এই খবরটা পেয়ে যায়। তো ওদিকে পার্কও করে কি তাড়াতাড়ি সেই জায়গায় যেতে থাকে এবং বিল্ডিং খুঁজে নেয় যেখানে তার মেয়েকে লুকিয়ে রাখা হয়েছে। আর কয়েক ঘন্টা পরে গুন্ডারা পার্কের মেয়ের হার্ট সার্জারি করবে। তো তখন পার্ক করে কি তার গায়ে দিয়ে সে লোকদের পিছু করতে থাকে, কিন্তু পার্কের মেয়েকে বাঁচানোর আগে হঠাৎ করে সেখানে রের এন্ট্রি হয়ে যায়, এবং রে এসে করে কি পার্কের উপর এলো পাথরে গুলি চলতে শুরু করে। আবার ওদিকে পুলিশও তো জানতে পেরেছে যে ওখানে ওই কোরিয়ান দুজন রয়েছে, তো পুলিশ টিম ওদের দুজনকে ধরার জন্য পৌঁছে এসেছে। তো এখানে যেটা হয়, পার্ক আর রে দুজন তো লড়াই করছে, এর সাথে সাথে পুলিশের সাথেও লড়াই করছে। আবার আমরা যদি আরেকভাবে দেখি তাহলে দেখা যায় রে মূলত পুলিশদের সাথে একটু বেশি লড়াই করছে, এবং একভাবে বলা যায় যে রে মূলত পার্ককে হেল্প করছে অনিচ্ছা সত্ত্বেও। তো এই সুযোগেই করে কি পার্ক নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যেতে পারে। আর ওদিকে কাচাপ্পার একটা লোক হার্ট বের করার আগেই পার্ক কোনো সময় নষ্ট না করে সেখানে গিয়ে শুট করে সবগুলোকে মেরে দেয়। তবে তখন পার্কের মেয়ে বেহুশ ছিল, তো এর জন্য পার্ক করে কি তাড়াতাড়ি তার মেয়েকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আবার ওদিকে রিও পুলিশের হাত থেকে বেঁচে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর এরপর পার্ক করে কি একটা জায়গায় পৌঁছে জিনকে কল করে এবং বলে আমাকে এই থাইল্যান্ড থেকে পালানোর জন্য একটা বোটের ব্যবস্থা করে দেয়। আর এদিকে আমরা দেখি শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল কেচাপ্পো তার লোকদের উপর রেগে রয়েছে, কারণ দুজন কোরিয়ানোর ব্যবসার 12টা বাজিয়ে দিচ্ছে, পুলিশ মালামাল জব্দ করছে, এই দুজন কোরিয়ানের সাথে ওরা পারছে না। তো এরপর সে যখন তার লোকদেরকে শাস্তি দেবে তার আগেই রে করে কি তার পুরো শরীরে সুইসাইড বোম লাগিয়ে সেখানে হাজির হয়। আর কাচাপ্পো বলে, তুমি যা মনে করছো তা না, আমরা দুজন কোরিয়ান নই, আমি জাপানিজ ও কোরিয়ান, ও তোমার ক্ষতি করেছে আর ওকে মারতে আমি এসেছি, আর তুমি যদি ওকে মারতে আমাকে সহায়তা করো এটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তো কাচাপ্পো রাজি হয়ে যায়, আর এরপর সে কাচাপ্পোর লোকদের সাহায্যে জিনকে খুঁজে বের করে নেয় প্রথমে, এবং জিনের মাধ্যমে পার্কের ঠিকানা রে পেয়ে যায়। আর এদিকে পার্ক কল করে হচ্ছে ইউরিকে, আর ওর দিকে আমরা জানতে পারি ইউরিকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ইউরি তো আর তোমার কিডন্যাপার নয়। তো ইউরিকে পার্ক করে কি কল দিয়ে শেষবারের মতো একটা
সাহায্য চায়, আর এর সাথে ইউরিকে কোন একটা কিছু বলে, সেটা আমাদের এখন বলা হয় না, সেটা আমরা সিনেমার শেষে জানতে পারবো। তো যাই হোক, পার্ক তার নিজের মেয়েকে এত কাছে থেকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপর নিজের মেয়েকে তার ভালোবাসা প্রকাশ করে না। মানে বলে না যে আমি তোমার বাবা, উল্টো শুধুমাত্র এতটুকুই বলে যে তোমার মা আমার অনেক ভালো একটা বান্ধবী ছিল। যাই হোক, এরপর সে করে কি, ওর মেয়েকে হোটেলে রেখে সে লোকদের সাথে দেখা করে যারা ওকে সমুদ্রের রাস্তা দিয়ে পানামা নিয়ে যাবে। তো তারা পার্ককে বলে যে আজকে সন্ধ্যা 6টায় তুমি এসো, এখান থেকে 6টায় বোট ছাড়বে, আমরা তোমাকে নিয়ে যাবো। তো এরপর যখন পার্ক তার নিজের হোটেলে ফিরে আসে, তখনই কেচাপ্পর লোকজন তার উপর হামলা শুরু করে দেয়। কিন্তু পার্কও তো কম নয়, এক এক করে ওদের সবাইকে মারতে মারতে কোনোভাবে নিজের রুমে পৌঁছে যায়। কিন্তু সেখানে রে কেচাপ্পর লোকদের সাথে আগে থেকে উপস্থিত ছিল। তো পার্কে দেখার সাথে সাথে তারা পার্ককে মারার জন্য গান পয়েন্ট করে নেয়, কিন্তু পার্ক তার মেয়েকে এখানে কোথাও দেখতে পায় না। অ্যাকচুয়ালি রে আগেই করেছে কি, পার্কের মেয়েকে একটা সুটকেসের মধ্যে বন্দী করে রেখেছে। তো যাই হোক, কাচাপ্পা রের মধ্যে যেহেতু একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল যে পার্ককে ধরে তারা কেচাপ্পর কাছে হাজির করবে, তখন রে ভাবতে থাকে আমি যদি কেচাপ্পর হাতে পার্ককে তুলে দেই, তাহলে তো আমি যে পার্ককে নিজের হাতে কেটে টুকরো টুকরো করব, সেই মজাটা তো আমি পাচ্ছি না। তো এখন কি করি আমি? তো তখনই সিদ্ধান্ত নেয় যে না, পার্ককে আমি কেচাপ্পরকে দেবো না। তো প্ল্যান চেঞ্জ করার পরে রে করে কি, এখানে যতগুলো কেচাপ্পর লোক ছিল ওদেরকে মেরে দেয়, আর তারপর দুজনকে জীবিত রাখার বলে দেখ, তোরা যদি তোদের জীবন ভালোবাসিস তাহলে এই লোকটার হাত পা বেঁধে আমার সাথে আমার আস্তানায় নিয়ে আয়, যাতে আমি ওকে ভালো করে কাটাকাটি করতে পারি, তারপর রান্না করে একসাথে খাবো। এরপর রে করে কি, সুটকেস নিয়ে এখান থেকে যেতে থাকে, যেটার ভেতরে পার্কের মেয়ে ছিল, আর এর সাথে ক্যাচাপ্পর দুজন লোক করে কি পার্ককে নিয়ে এখান থেকে যেতে থাকে। কিন্তু ওই সময় এখানে শরীফা এসে পৌঁছে যায় এবং সবকিছু দেখে ফেলে, এবং শরীফা করে কি তার গাড়ি নিয়ে ওই লোকদের গাড়িতে ধাক্কা মেরে পার্ককে মুক্ত করে দেয়। এরপর পার্ক করে কি রের গাড়ির পিছু করতে থাকে, আর এরপর এক পর্যায়ে সে রের উপর গুলি চালাতে থাকে, যে কারণে রে ঘায়ল হয়ে যায় এবং গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আর এরপর তারা দুজনেই গাড়ির ভেতরে জবরদস্ত লড়াই করতে থাকে। আর সত্যি কথা বলতে এই সিনেমার যে অ্যাকশন গুলো, নর্মালি আমরা তো সিনেমা খালি এক্সিলেন্ট করি, বাট সিনেমা যখন আমরা রেটিং করতে যাই তখন কিন্তু এই সিনেমাগুলো ডাউনলোড করতে হয় আমাদের। এটার যে অ্যাকচুয়াল অ্যাকশন দেখার মতো, মানে অরিজিনাল সিনেমা দেখতে গেলে তোমরা অনেক বেশি মজা পাবে। তো যাক, ফাইটের একটা সময় পার্ক বুঝতে পারে যে এই সুটকেসের মধ্যে কে রয়েছে, এবং বুঝতে পারে এটা আমার মেয়ে হবে। তো ও করে কি, সুটকেস করলে তার মেয়েকে যখন বাঁচাতে যাবে, তখনই পেছন থেকে রে করিকোর উপর চাকুতে হামলা করে। আর পার্কও বুঝতে পারে যে এই রেকে সহজে থামানো যাবে না। তো এই জন্য পার্ক করে কি, রের সাথে তো অনেকগুলো গ্রেনেড ছিল, একটা গ্রেনেড করে কি গাড়ির নিচে দিয়ে দেয়, আর এর ফলে গাড়িটা ব্লাস্ট হয়ে গাড়িটা উল্টিয়ে দেয়। তো ওরা দুজনেই তো আহত হয়ে যায়, কিন্তু ওর মেয়ে যেহেতু সুটকেসের ভেতরে ছিল, এই জন্য ওর মেয়ের কোনো ক্ষতি হয় না। আর ঠিক এই সময় পার্ক করে কি তার মেয়েকে শরীফার কাছে দিয়ে দেয় এবং বলে এখান থেকে যত দূরে সম্ভব নিয়ে যাও। আর তারপর করে কি আরেকটা গ্রেনেড খুলে পার্ক করে কি নিজের সাথে সাথে রেকেও ব্লাস্ট করে উড়িয়ে দেয়। আর এভাবেই রে দ্য বুস্টার এবং আমাদের হিটম্যান পার্ক দুজনেই মারা যায়। আর এরপর আমরা দেখতে পাই শরীফা এবং পার্কের মেয়ে এক জায়গায় গিয়েছে এবং সেখানে অনেকগুলো টাকা রয়েছে এবং ওদের জন্য একটা চিঠি রয়েছে। তো আমরা বুঝতে পারি পার্ক মরার আগে ইউরি এবং তার মেয়ের জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, মিলিয়ন মিলিয়ন ডলার। অ্যাকচুয়ালি পার্ক জানতো সে হয়তো এই মিশন থেকে বেঁচে ফিরতে পারবে না, তো এর জন্য সে আগে ওই যে তোমাদের মনে রয়েছে একবার ফোনে কথা বলো পার্ক আর ইউরি, আমি বললাম যে সিনেমার লাস্টে বুঝতে পারবো যে ইউরিকে কি রিকোয়েস্ট করলো। তো এটাই মূলত পার্ক রিকোয়েস্ট করেছিল যে তুমি আমার মেয়েকে নিয়ে পানামা সিটিতে গিয়ে নতুন করে তোমার জীবন শুরু করবে। আর এরপর কাহিনীর শেষ দৃশ্যে আমরা দেখি ইউরি পার্কের মেয়ের সাথে পানামে একটা নতুন জীবন শুরু করেছে এবং তারা সেখানে গিয়ে একটা বাড়ি কিনেছে, এবং ওই বাড়ির ভিতরে আমরা দেখতে পাই ইউরি করেছে কি পার্ক, ইয়ং এবং তার মেয়ের ছবি জোড়া বানিয়ে একটা ফ্যামিলি ফটো বানিয়ে রেখেছে, এবং এরই সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, এক কথা একটা অসাধারণ সিনেমা ছিল, তবে অ্যাকচুয়াল সিনেমাটা তুমি যদি দেখো আরো বেশি মজা পাবে। আর এই সিনেমাটার নাম তো আমি অলরেডি মনে হয় বলেছি সিনেমার শুরুতে, সিনেমাটার নামটা জানো কি, ডেলিভার্স আস ফ্রম ডেভিল নাকি। যাই হোক, আমি বলে দেবো যে প্রত্যেকটা সিনেমার নাম সিনেমার উপরে লিখে দেওয়ার জন্য। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের কাছে সিনেমা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে।